নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। শুরু করছি জবাব চায় বাংলা। সত্যি বাংলা আজকে জবাব চাইছে। আর কতদিন ব্যাগ ভর্তি টাকা নিয়ে গিয়ে পকেট ভর্তি বাজার করে ফিরতে হবে? জবাব চাইছে বাংলা। আর কতদিন হেসেলে এমন আগুনের আঁচ পোহাতে হবে? যত সফিস্টিকেটেড, যত সুন্দর করে মোড়া, যত ভালো চিমনিওয়ালা রান্নাঘরই হোক না কেন, আঁচ হেসেলে লাগছে। তার কারণ অন্য কিছু দিয়ে সে আঁচ আপনি ঢাকবেন কি করে? গ্যাসের সিলিন্ডারের দাম যে 1000 টাকা পেরিয়েছে। বাঙালি গোটা দেশের আম জনতার সঙ্গে যখন সে জবাব চাইছে, বারবার জিজ্ঞাসা করছে দায় কার? সে দায় নিয়ে তখন দায় ঠেলাঠেলি চলছে। রাজনীতি, তৃণমূল বলছে কেন্দ্রের বিজেপি সরকার বলছে তৃণমূল কংগ্রেস। শুধু এ রাজ্যে নয়, মহারাষ্ট্র, তামিলনাড়ু, দেশের অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলো, যেখানে কেন্দ্রীয় সরকারের আবেদন মেনে রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে পেট্রোল ডিজেলের উপরে তাদের প্রাপ্য করের অংশ থেকে তাদের ভাগ ছাড়তে রাজি হয়নি, ঠিক সেই রাজ্যেই সাধারণ মানুষের হাত বারবার পুড়েছে মূল্যবৃদ্ধির আঁচে, দামের আঁচে। আমরা সবাই জানি পেট্রোল আর ডিজেলের দাম বাড়লে আর কোনো কিছুর দাম কমার সুযোগ থাকে না। পাল্লা দিয়ে কমছে বা কমছিল ব্যাংকের সুদের হার, সম্প্রতি সেটাও একটু বেড়েছে। তাতে বয়স্ক মানুষরা একটু স্বস্তি পেলেও অনেকটা বেশি অস্বস্তি মধ্যবিত্ত। ফ্ল্যাটের ইএমআই বেড়ে গেল যে, স্টুডেন্ট লোনের ইএমআই বেড়ে গেল যে, আর এই সব কিছুর মাঝখানে গ্যাসের সিলিন্ডার, যে কথা বলছিলাম, রান্নাঘরের আঁচ উত্তাপ যেন অনেকটা বাড়িয়ে দিয়েছে। কালবৈশাখীর সন্ধ্যায় যখন বাংলা এবং বাঙালি কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন তীব্র দাবদাহ থেকে, ঠিক তখনই রান্নাঘরের আঁচও যেন কিছুটা কমিয়ে দিল কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত। লিটার প্রতি পেট্রোলে 9.5 টাকা আর ডিজেলে 7 টাকা দাম কমল। কেন্দ্রীয় সরকার পেট্রোল এবং ডিজেলে তাদের প্রাপ্য করের অংশ কিছুটা কমিয়ে দেওয়ায় 1-2 টাকা নয়, বছরে 1 লক্ষ কোটি টাকা রাজস্ব ক্ষতি হলো। অর্থাৎ কম ঢুকবে কেন্দ্রের কোষাগারে। তবু এই দায়টুকু কেন্দ্র স্বীকার করলো, বিজেপি স্বীকার করলো, বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার স্বীকার করলো। সিলিন্ডার পিছু 200 টাকা আরও ভর্তুকি স্বীকার করলো মোদী সরকার। মোদী সরকার কেন বলছি? তার কারণ এই কথাটা বলেন বিরোধীরা। তারা কেন্দ্র সরকার বলতে পছন্দ করেন না যখন কেন্দ্রীয় সরকারের উপর দোষারোপ করতে হয়। দাম কমানোর পর মধ্যবিত্তের আম নাগরিকের স্বস্তি পাওয়ার সময় তারা কি বলবেন নরেন্দ্র মোদীর সিদ্ধান্ত, মোদী সরকারের সিদ্ধান্ত? তারা কি করবেন এই সিদ্ধান্তের অনুসরণ, যাতে আম আদমি আরেকটু স্বস্তি পায়? এ প্রশ্ন তুলব আপনাদের। জবাব চাইছে বাংলা, আর জবাব চাইছি আমরাও। বিতর্কে আসবো, তার আগে আমাদের বিশেষ প্রতিবেদন। পেট্রোলের দাম সেঞ্চুরি ছুঁয়েছিল গত বছরই। ডিজেলের দামও দেশের অনেক জায়গাতেই 100 ছাড়িয়ে যায়। বাংলায় যদিও ডিজেলের দাম 100 ছাড়ায়নি কখনোই, কিন্তু গত বছর নভেম্বর মাসে পেট্রোল লিটার প্রতি 5 টাকা এবং ডিজেলের লিটার প্রতি 10 টাকা এক্সাইজ ডিউটিতে ছাড় দেয় কেন্দ্র। এই সিদ্ধান্ত কিছুটা হলেও স্বস্তি দিয়েছিল আম আদমিকে। কেন্দ্রের আর্জি মেনে একে একে অনেক রাজ্যই পেট্রোল ডিজেলে কর ছাড় দেয়, যদিও সেই সুফল থেকে বঞ্চিতই ছিল বাংলার মানুষ। টানা কয়েক মাস একই জায়গায় পেট্রোল ডিজেলের দাম স্থির থাকলেও মার্চ মাস থেকে ফের ঊর্ধ্বগামী হতে থাকে পেট্রোপণ্য। মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে গোটা বিশ্বে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকে। একটানা মূল্যবৃদ্ধির পর ফের এক জায়গায় থমকে যায় দাম। এদিকে পেট্রোল ডিজেলের দামের জেরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও হু করে বাড়ছে। এই পরিস্থিতিতে ফের একবার সাধারণ মানুষকে স্বস্তি দিল কেন্দ্র। শনিবার পেট্রোল লিটার প্রতি 9.5 টাকা এবং ডিজেল লিটার প্রতি 7 টাকা এক্সাইজ ডিউটিতে ছাড় দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পাশাপাশি উজ্জ্বলা যোজনার অন্তর্গত এলপিজি সিলিন্ডারেও 200 টাকা ভর্তুকির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। পেট্রোলের দাম কমার মানে সব জিনিসের দাম কম। সাধারণ মানুষ যারা অনেক দিন ধরে জিনিসপত্র যা দাম, তাতে মানুষ অনেক অসুবিধা হচ্ছিল। এই দাম কমাতে সাধারণ মানুষের অনেক কিছু সুযোগ সুবিধা হবে। হ্যাঁ, একটু তো সুবিধা হয়েছে, কিন্তু আর একটু কমলে ভালো হতো। সমস্ত রাজ্যগুলিকেও একই হারে কর ছাড়ের আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। গতবার কেন্দ্র কর ছাড়লেও পশ্চিমবঙ্গ সরকার কোনো রকম কর ছাড় দেয়নি। এবার কি আম আদমিকে স্বস্তি দেবে রাজ্য সরকার?
পেট্রোলের দাম কমছে 9.5 টাকা, ডিজেলের দাম কমছে 7 টাকা, উজালা প্রকল্পে 200 টাকা করে সিলিন্ডার প্রতি ভর্তুকি দেওয়া হচ্ছে। সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে প্রথমবার সমস্ত বিজেপি শাসিত রাজ্য আজকে তারা দাম কমিয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গ ব্যতিক্রম, কারণ পশ্চিমবঙ্গে তারা কেন্দ্র বিরোধিতায় ব্যস্ত। সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি পেট্রোল ডিজেলের দাম হচ্ছে আজকে পশ্চিমবঙ্গে। তাই এখন সময় এসেছে কেন্দ্র বিরোধিতা বন্ধ করে, মিথ্যা দোষারোপ বন্ধ করে, ভুল তথ্য ভরা কিছু দাবিকে বকেয়া বলে মানুষের সামনে তুলে না ধরে এগিয়ে আসুন, দাম কমান। নাকি অন্যান্য রাজ্যের দিকে চাতক পাখির মতোই তাকিয়ে থাকবে বাংলা? রিপাবলিক বাংলা। আর এ নিয়ে আজকের বিতর্কে আসবো এবং আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন শঙ্কুদেব পান্ডা, বিজেপি মুখপাত্র, রয়েছেন সন্ময় বন্দ্যোপাধ্যায়, বিজেপি মুখপাত্র, কোহিনুর মজুমদার, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন বিক্রম বন্দ্যোপাধ্যায়, আইনজীবী। প্রত্যেকের কাছে আসবো, কিন্তু সবার আগে ন্যাচারালি কোহিনুর, বুঝতেই পারছি আপনার কাছেই আসছি কোহিনুর। তার কারণ অন্য কিছু নয়, নভেম্বর মাসে কেন্দ্রীয় সরকার 5 টাকা কমালো পেট্রোলে আর ডিজেলে কমালো 10 টাকা লিটার প্রতি, আর বললো রাজ্যগুলোকে যে আপনারাও অন্তত আমাদের সমান বা আমাদের সঙ্গে কিছুটা সঙ্গত করুন যাতে সাধারণ মানুষ একটু রিলিফ পায়। আমরা দেখলাম ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যগুলো সে পথে হাঁটলো, অনুসরণ করলো কেন্দ্রকে, কিন্তু আপনারা করেননি। আরও কয়েকটি রাজ্যের মতো মহারাষ্ট্র, তামিলনাড়ু ইত্যাদি। আপনাদের যুক্তি ছিল যে কেন্দ্র কমাতেই পারে, অনেক বেশি আয় করে, অনেক বেশি ক্ষমতা, আমরা কোত্থেকে কমাবো? এখন মুশকিল হচ্ছে কোহিনুর, সীমিত ক্ষমতায় চায়ের মিষ্টি কম, মানে চিনি কম, এ আমরা 77 সাল থেকে পেয়ে আসছি, আর কতদিন পাবো? এটা তো মিষ্টির বিষয় নয়, মিষ্টি না একটু কম খেলেও চলে চায়, কিন্তু চা থেকে শুরু করে মাংসের ঝোল সবেতেই তো এত স্বাদ লাগছে। গ্যাসের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম, আপনারা একটু সাহায্যের হাত বাড়াতে পারেন না কোহিনুর? 2 দফায় নভেম্বর, মে কেন্দ্র দাম। আপনি বেশ রসিয়ে বললেন, তো আমি একটু রসিয়ে বলি। আমরা যারা ধর্মতলায় জিনিসপত্রগুলো কিনি আর কি, রাস্তার ফুটপাথ থেকে, হঠাৎ করে শপিং মলে দেখি যখন 100 টাকার জিনিস 70% ডিসকাউন্ট, তো তারপর দোকানে যাই যে 70% ডিসকাউন্ট, নিশ্চয়ই ধর্মতলার কম দামে রেটেই পাওয়া যাবে। গিয়ে দেখি কি না, 70 টাকা ডিসকাউন্ট করেছে, 90 টাকা বাড়িয়েছে, তার উপর 70 টাকা ডিসকাউন্ট করে রেখেছে। গত 60 দিনে পেট্রোল ডিজেলের দাম 10 টাকা প্লাস লিটার বেড়েছিল, এখনটা 7 টাকা কমেছে। মানে আলটিমেটলি বিটুইন দ্য লাইন দেখতে গেলে 3 টাকা বেড়ে আছে। 2, আজকের দিনে দাঁড়িয়েও এক্সাইজ ডিউটি কেন্দ্রীয় সরকারের বেশি রাজ্য সরকারের তুলনায়। মানে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার 36 টাকা ছিল, ওটা 26 হলো, রাজ্য সরকারের 24 রইল ডিজেলের ক্ষেত্রে। তো কেন্দ্র সরকার এখনও 2 টাকা বেশি সেস নেয় রাজ্য সরকারের থেকে। তাই আপনি যেরকম বললেন সেটা অন্তত কাব্যক্ষেত্রে খুব সুন্দর শোনালো। প্রশ্ন করব, কেন্দ্রীয় সরকারের এবার আমি কতগুলো রাজ্যকে দেখার দায়িত্ব ভারতবর্ষের, আপনারা কতগুলো জেলা দেখেন? আমি এক এক করে বলি। আপনি নিশ্চয়ই জানবেন যে জিএসটি হওয়ার সময় থেকে শুরু করে একটা কেন্দ্রীয় সরকার কম্পেনসেশন দেওয়ার কথা। মোরওভার যে একটা হিউজ লামসাম ট্যাক্স উইচ ইজ ডিরেক্ট ট্যাক্স, এটা নিয়ে অবশ্য এককালে 2012 সালের মাননীয় মুখ্যমন্ত্রী গুজরাটের নরেন্দ্র মোদী তখন ছিলেন, তিনি বলেছিলেন যে ডিরেক্ট ট্যাক্স রিফর্মস করা উচিত কেন্দ্রীয় সরকারের, যে ডিরেক্ট ট্যাক্স সব যদি কেন্দ্রীয় সরকার ডাইরেক্ট তারা নিয়ে চলে যায় তাহলে রাজ্য সরকারের হাতে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স থাকে না। এটা মাননীয় নরেন্দ্র মোদীর কথাই ছিল। তাহলে আজকে কেন্দ্রীয় সরকার তারা ম্যাক্সিমাম ট্যাক্স, মানে ইনফ্যাক্ট ডিরেক্ট ট্যাক্স তো সবটাই তারা নিয়ে যাচ্ছে। জিএসটির ক্ষেত্রে যে ক্ষতিপূরণ ছিল, যে কম্পেনসেশন ছিল, সেগুলো রাজ্য সরকার পায়নি। এবার আপনি বলুন কার ভাড়ারে বেশি ঢুকছে টাকা? তাও আজকে আচ্ছা যখন পলিটিশিয়ানরা কি কখনো পূর্ণ সত্য বলেন না, মানে বলা নিষেধ না? মানে আপনি বলেন না, সবাইকে জিজ্ঞাসা করছেন। না, আপনি সবটা বললেন, কিন্তু আপনি এটা বললেন না যে এই কেন্দ্রীয় সরকার, মানে আপনি নরেন্দ্র মোদীর কথা বললেন, তাই আমি তো বিশ্বাস করি একটাই কেন্দ্রীয় সরকার 47 থেকে আজ অব্দি। আপনারা ভেঙে ভেঙে দেখেন, আমি তাই ভেঙে ভেঙে বলছি। অরুণ জেটলির অর্থমন্ত্রিত্বের আমলে কেন্দ্রের ভাগ থেকে পাওয়া, মানে মোট যে রাজস্ব আদায় হয় একটা রাজ্য থেকে, সেখান থেকে রাজ্যকে দেওয়া রাজস্বের পরিমাণ বহুদিন বাদে সংশোধিত হয়েছিল। সেটা 41% কাছাকাছি বা 42 প্রায়। সেটা হওয়ার সময় এই সরকারের আমলে না, সেটা হওয়ার সময় তো ওই গন্ডগোলটা হয় এবং কম্পেনসেশনের দাবিটা ওঠে, এবং কম্পেনসেশনে সরকার, কেন্দ্রীয় সরকারও এথিক্যালি মোরালি অ্যাডমিট করে যে না এটা দেওয়া উচিত। কিন্তু হঠাৎ একটা
একটা পজিশনে এসে গিয়ে বলেনি। মোর ওভার যে ন্যাচারাল ক্যালামিটিসগুলো হয়েছে, সেই ন্যাচারাল ক্যালামিটিসগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কমিটমেন্ট ছিল এখানে, যে মাননীয় প্রধানমন্ত্রী এসছেন, তিনি একাধিকবার তার লোক পাঠিয়েছেন, কেন্দ্রীয় কমিটি এসছে, কিন্তু সেই কম্পেনসেশনের টাকা যেটা মাননীয় প্রধানমন্ত্রীর কমিটমেন্ট ছিল বাংলায়, সেটাও পাইনি। আমরা তো এই কথাই বলেছি, আমরা ডিএ দিয়ে দেবো, পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দেবো, আমাদের কম্পেনসেশন বাবদ যে টাকাটা বাকি পড়ে আছে 97,000 কোটি টাকা, সেটা আমাদের দিয়ে দিক, কিচ্ছু লাগবে না, ডিএও অসুবিধা হবে না। এবং আমাদের দিয়ে দেবেন কি করে জানেন, ওটা তো পরের প্রশ্ন। আপনারা তো ডিএ কে মৌলিক অধিকার বলে স্বীকার করেন, ওটা আলাদা প্রশ্ন। পয়সা দিলে বা ডিএ দেবেন কেন, আপনাদের স্ট্যান্ড ওটা। আমি শর্মাবাবুর কাছে আসি। শর্মাবাবু, আপনারা কি পশ্চিমবঙ্গের মানে পশ্চিমবঙ্গের দাবি দেওয়া সম্পর্কে আপনারা কি আদৌ সংবেদনশীল নন? এই যে কৈনুর বাবু বলছেন এত লক্ষ লক্ষ মানে লক্ষ লক্ষ কোটি টাকা আপনাদের কাছে পায়, দেন না, তাহলে তো ওরাও একটু রিলিফ দিতে পারেন। মানে আমরা তো রিলিফ পাই সব মিলিয়ে। আচ্ছা অনির্বাণ, একটু একটা কথা বলুন তো, 97,000 কোটি টাকার গল্প, এই যে 97,000 কোটি টাকার গল্পটা কিসে থেকে এসছে? আমার আমফানে 30,000 কোটি টাকা চাই, আমার অমুক ঝড়ে আয়লাতে আমার এত কোটি টাকা চাই। আমার চাওয়াটা তো কখনো মানে কখনো এই টাকাটা অফিসিয়ালাইজ হতে পারে না যতক্ষণ না দুটো সরকার নিজেদের মধ্যে বসে একটা সহমতে পৌঁছয়। আমি পশ্চিমবঙ্গ থেকে একটা ডিমান্ড প্লেস করে দিচ্ছি যে আমার এত টাকা চাই, সেই ডিমান্ডটার ভিত্তিতে পুরো এই 97,000 কোটি টাকার গল্প হচ্ছে। এবং একটা কথা অনির্বাণ একটু খেয়াল করে দেখবেন, এই 97,000 কোটি টাকার গল্প নিয়ে কেন্দ্রের লোকসভা ও রাজ্যসভায় গত কয়েক বছর ধরে কখনো এত টাকা পাই নিয়ে এই নিয়ে কখনো কিন্তু সেভাবে ডিমান্ড হইচই করে যেভাবে তৃণমূল কংগ্রেস ডিমান্ড প্লেস করে না। ইদানিংকালে খুব বেশি হয়েছে যখন বুঝতে পারছেন যে ডিয়ারনেস অ্যালাউন্সটা দেওয়ার দিন সামনে চলে আসছে, যখন শিক্ষিত ছেলেরা আনএমপ্লয়েড থাকছে, বেকাররা 5.5 লক্ষ সরকারি পদে অবলুপ্তি রয়েছে, সেই সময় যখন মানুষের একটা জনরোষ তৈরি হচ্ছে, তখন এই 97,000 কোটি টাকার গল্পটা বলা হচ্ছে। কথায় কথায় দেখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন 97,000 কোটি টাকা। 97,000 কোটি টাকা কিসের ডিমান্ড? আপনি চাইলেই সব পান নাকি? সমস্ত রাজ্যগুলো চাইতেই পারে, তাই বলে আপনাকে দিয়ে দেবো? জিজ্ঞাসা করে আমি আয়লা এবং আমফানের ক্ষেত্রে বলি, মাননীয় প্রধানমন্ত্রী আমফানের পর এসেছিলেন এবং এসে এই টাকাটা কমিটমেন্ট করে গেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। 97,000 কোটি টাকা, প্রায় 50,000 কোটি টাকা কমিটমেন্ট, বসিরহাটে বসে 50,000 কোটি টাকার কম্পেনসেশন করে গেছিলেন। ঠিক নয়? তো সেই কারণে 50,000 কোটি টাকা একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসে বসিরহাটে বসে কমিটমেন্ট করে যাবে? আমরা কি পাগল হয়ে গেছি নাকি? কোন সংবাদ মাধ্যমে আপনারা পুরনো বাইট খুলে দেখান তো, যেখানে নরেন্দ্র মোদীজি বলছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন 50,000 কোটি টাকা পাঠিয়ে 1,000 কোটি আমি আপাতত দিয়ে যাচ্ছি। আমি বলছি টক সেন্সিবলি, আমার কথাটা হচ্ছে তোমার কাছে তোমরা ক্লেম করছো 97,000 কোটি টাকা, ঠিক আছে, কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী বসিরহাটে বসে বলে গিয়েছিলেন যে আমি 50,000 কোটি টাকা পাঠাবো। কত দিয়েছিলেন? হ্যাঁ, তামিলনাড়ুর বন্যায় কত দিয়েছিলেন? না, সেটা তোমরা বলতে পারো যে অমুক জায়গায় এত দিয়েছে, আমাদের এখানে দেওয়া উচিত। সেই জন্য তো কেন্দ্রীয় সরকারের সঙ্গে বসে আলোচনা করে ফাইনাল করো। হারিয়ে দিয়েছে বলে ডিমান্ডটা প্লেস করে বাংলাকে পছন্দ না, হারিয়ে দিয়েছে বলে টাকা পাই, সেই জন্য দিয়ে দিতে পারছি না। একটা করে এমপি এমএলএ কমে যাচ্ছে। আমি বাংলার উপর রাগ কেন? না, বাংলার উপর রাগ কেন সেটা যেরকম একটা প্রশ্ন, আমি ঠিক বুঝতে পারলাম না তামিলনাড়ুর প্রতি বা অতিরিক্ত প্রেম কেন থাকবে। মানে ওখানে তো এম.কে. স্ট্যালিন প্রত্যেকদিন নরেন্দ্র মোদীর নামে ফুলচন্দন দেন, এরকম খবর নেই আমার কাছে। আমি শুভেন্দু অধিকারী এবং জয়প্রকাশ মজুমদার এই দাম বাড়া নিয়ে কে কি রিয়াকশন দিলেন একবার একটু শুনে নি। হ্যাঁ, যে কোনো মানুষের স্বার্থে যে সিদ্ধান্তই হোক না কেন সেটা তো নিশ্চয়ই ওয়েলকামস স্টেপ মানুষের স্বার্থে, কিন্তু এই ওয়েলকাম স্টেপের জায়গায় কয়েকটি প্রশ্ন কিন্তু খুব সিরিয়াসলি উঠে আসছে। সেটা একটা হচ্ছে যে আমি জিনিসপত্রের দাম বা পেট্রোলের দাম 40 টাকা বাড়িয়ে 5 টাকা কমিয়ে দিই যদি, তাহলে তার মধ্যে কতখানি সদিচ্ছা আছে আর কতখানি আছে মানুষকে ঠকানোর চেষ্টা। এই সিদ্ধান্তগুলি ঘোষণা করার মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের সরকার, প্রো পিপুল সরকার, প্রো ফার্মার সরকার এবং প্রো পুয়ার পিপুল সরকার, এটা প্রমাণিত হয়েছে। আমি পশ্চিমবাংলার দেউলিয়া সরকারের কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত, আমার কাছে নন্দীগ্রামে 1956 ভোটে হারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনুরোধ করব, দীপাবলির আগে ডিজেলের 10 টাকা কেন্দ্র কমিয়েছিল, আজকে 7 টাকা 17 টাকা কমালো। আপনি দয়া করে 17 টাকা রাজ্যের শেষ থেকে কমানোর ঘোষণা করুন।
সাথে সাথে পেট্রোলে 5 টাকা কমিয়েছিলেন দীপাবলির আগে, আজকে 9 টাকা 50, 9 14 টাকা 50। রাজ্য সরকারও তার লভ্যাংশ শেষ থেকে কমানোর কথা ঘোষণা করে পশ্চিমবঙ্গের মানুষকে ত্রাণ নয় পরিত্রাণ দিন। এবং সাথে সাথে সিলিন্ডারের ক্ষেত্রেও প্রান্তিক মানুষকে রাজ্য সরকার যে 295 টাকা করে শেষ ট্যাক্স নিচ্ছে প্রত্যেক সিলিন্ডারে, মমতা ব্যানার্জির সরকার 295 টাকা নিচ্ছে 1000 টাকার উপরে, সেখান থেকেও অন্তত অর্ধেক ছাড় দিয়ে এই সরকার যে মানুষের সরকার আর স্লোগান যে মামাটি মানুষ, এটা প্রমাণ করুক, এই আশা করুক। খুব সরাসরি প্রশ্ন, খুব সরাসরি আহ্বান, চ্যালেঞ্জ, যাই বলি না কেন। আমি যখন দাম বাড়া নিয়ে বলছিলাম তখন কোহিনুর প্রশ্ন করছিলেন না যথার্থভাবেই, মানে আজকের নিউজ পয়েন্টে দাঁড়িয়ে তো দাম কমা, দাম বাড়া কেন বললাম। আমি আসলে বলতে চাইছিলাম কোহিনুরবাবু, দামটা তো এখনও বেড়ে আছে রাজ্যে, মানে আমরা তো 14 টাকা 50 পয়সা লিটারে পেট্রোলে বেশি দিচ্ছি আর ডিজেলে 17 টাকা বেশি দিচ্ছি অন্য রাজ্যের তুলনায়, মানে ধরুন উত্তরপ্রদেশের সঙ্গে যদি তুলনা করি। না, আমি আবার বলি যে উত্তরপ্রদেশে যে সুযোগ সুবিধা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পাওয়া যায়, আমাদের সেই বাকি ঋণটা দিন, যেটা আমাদের পাওনা টাকা সেটা আমাদের দিন, জিএসটি কম্পেনসেশনটাই দিন। ওনারা বলছেন যে আমফান টামফানের টাকা নাকি বাড়িয়ে বলছে, জিএসটি কম্পেনসেশনটা খোলাখুলি বলছে দেবে না। কেন দেবে না? আমি একটু শঙ্কুদেব পড়ার কাছে যাই। আরেকটা শুভেন্দুর কথার একটা পরিপ্রেক্ষিতে আমি এখানে বলি যে উনি বললেন, উনি একটা জায়গা মিস করে গেলেন। যখন নরেন্দ্র মোদী সাহেব এসেছিলেন সরকারে, তখন ব্যারেল প্রতি যা দাম ক্রুড অয়েলের ছিল সেটা এখন অনেকটা কম, 105 ছিল, এখন বোধহয় 84-তে এসে নেমেছে। তো সেখানে তো ন্যাচারালি তেলের দাম কমার কথা, এত বছর কমেনি কেন? আরও কমার কথা। 2014-তে যেটা হওয়ার দাম ছিল ব্যারেল প্রতি দাম, সেটা এখন কম, তাহলে ন্যাচারালি কম হওয়ার কথা, ন্যাচারাল অঙ্কের হিসেবে কম। তো শঙ্কুদেব দেবেন, আমার অতটা দায় নেই, তবুও বলি এটাও একটা অর্ধসত্য, কারণ মাঝখানে যুদ্ধের সময় যে 100 ছাড়িয়েছিল সেটা বললেন না। যাই হোক, শঙ্কুদেব তুলনা এখন তো কম। শঙ্কুদেব, আমার একটাই প্রশ্ন, আমার প্রশ্নটা খুব সহজ সাদাসিধে, সেটা হচ্ছে এই যে ধরুন এই রাজ্যে যদি ধর্ষণ হয়, বড় কোনো অপরাধের ঘটনা ঘটে, তা নিয়ে প্রশ্ন করলে কোহিনুরবাবুরা আমি দেখেছি খুব দ্রুত উত্তরপ্রদেশে হাতরাসে চলে যান বা অন্য কোনো জায়গাতে চলে যান। তেলের দাম নিয়ে জিজ্ঞাসা করলে আর উত্তরপ্রদেশে ঢুকতে চান না, কারণটা কি? মানে উত্তরপ্রদেশ কি সুয়োরানি, পশ্চিমবঙ্গ দুয়ারানি আপনাদের কাছে? আপনারা কেন্দ্রে ক্ষমতা সরকার চালাচ্ছেন, 18 জন এমপি পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করতে চলেছিলেন, আমাদের দিকে ফিরে তাকাতে ইচ্ছে করেন আপনাদের? না দেখুন অনির্বাণ বাবু, আমি একটু কথা বলেনি, গাউন ভুল বলেছি। ও ঠিক আছে, বেড়ে যাবে, সবগুলোই হয়ে যাবে, সামনেই তো নির্বাচন, চাপ নিচ্ছ কেন? কালকে 8টার সময় এখনো যা আছে সেটা থাকবে কিনা দেখো, সেই আশায় তোমরা থাকো যে অন্তত কালকে বলে একজন কমবে, এরকম খবর আমিও পাচ্ছি। বিজেপির এমপি নিয়ে যদি তোমাদের সংখ্যা বাড়াতে হয় 11 বছর সরকার চালানোর পর, বেস্ট অফ লাক। পরেশের মতো, পরেশদার মতো লোক নিয়ে তোমাদেরকে। একটা অদ্ভুত জিনিস দেখো, আমি যাদের হয়ে কথা বলতে বসি, মানে বসেছি, যাদেরকে কথা দিয়ে বসেছি তাদের হয়ে কথা বলবো, এমপি এমএলএদের সংখ্যা টংখ্যা এই সমস্ত কমছে, এদিকে কমছে ওদিকে বাড়ছে, মানে তেলের দাম কমছে না, পেট্রোল ডিজেলের দাম কমছে না, যেটা কমলে মানুষের উপকার হয়। আমি একটা খুব সিরিয়াস ব্যাপার বলতে চাই। দেখুন, কোহিনুরের তো কোনো দোষ নেই। কোহিনুর এখন এইটা বলা ছাড়া ওর কোনো উপায়ও নেই, কারণ ওদের সরকার ইনফ্যাক্ট কনফিউজড, কারণ ওদের ফিনান্স মিনিস্টার কে হবেন, কে থাকবেন, কে চালাবেন। ধরুন শিল্প সম্মেলন হচ্ছে, দেখছেন শিল্পমন্ত্রী বসে রয়েছেন, অমিত দাকে নিয়ে এসে চালাতে হচ্ছে। আবার অমিত দা করছেন, হঠাৎ আমরা শুনতে পাচ্ছি চন্দ্রিমাদি ফিনান্স দেখবেন, তারপরে হঠাৎ শুনছি পুরোটা দেখবেন না, অর্ধেক দেখবেন। ফলে ফিনান্সটাই সরকারের পুরোটা ঘেঁটে আছে। আমি সেই নিয়ে কথা বলতে চাই না। আমি একটা জিনিস জানি, যদি ভুল হয় অনির্বাণবাবু আপনি আমাকে একটু ঠিক করে দেবেন। দেখবেন যারা ড্রাগের ব্যবসা করে, তারা যেখানে ব্যবসা করে, যাদেরকে ড্রাগ বেচে তাদেরকে ইউজার্স বলে। যেমন সোশ্যাল মিডিয়ায় যারা ব্যবসা করেন, যারা জিনিস কেনেন, সোশ্যাল মিডিয়া আমরা ডেটা সংগ্রহ করি, তাদেরকে ইউজার্স বলেন, কারণ তারা সাবজেক্টে অ্যাডিক্টেড হয়ে পড়েন। এর পেছনে একটা খুব স্পেসিফিক ইন্টেনশন রয়েছে। ইন্টেনশন কি না, সব ক্ষেত্রে ব্যবসা করা যায় না। যেমন ধরুন হেলথ সেক্টর, সেই হেলথ সেক্টর যখন গভর্নমেন্ট অপারেট করেন, তখন গভর্নমেন্টের টেন্ডেন্সি থাকা উচিত যে এখান থেকে রোজগার করব না। আমার আশ্চর্য লাগে যে পেট্রোল ডিজেলের মতো ইম্পর্টেন্ট পাবলিক সেক্টর, যেখানে সাধারণ মানুষ অত্যধিক ডিপেন্ডেন্ট এবং যার উপর সমস্ত সেক্টরের দাম নিয়ন্ত্রণ করে, সেই সেক্টরে এনারা ব্যবসা করছেন। এরা বাংলার মানুষকে ইউজার্স হিসেবে ইউজ করছেন এবং তাদের কাছ থেকে চুষে নিচ্ছেন
পয়সা যেটা কাঙ্ক্ষিত নয়। আমি জানতে চাই, এত বড় বড় ডায়লগ তো জিএসটিটা মেনে নিচ্ছেন না কেন? এত বড় বড় টার্গেট তো আপনারা সরাসরি দাম কমাচ্ছেন না কেন? প্রধানমন্ত্রী বলেছিলেন বলে সে কি রাগ? আপনি বক্তব্য শুরু করার সময়, শো শুরু করার সময় বলেছিলেন ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি। এই সরকার, যে সরকার মদের ব্যবসা করে পয়সা রোজগার করে, মানুষকে মদ খাইয়ে সরকার যে সরকারকে চালাতে হয়, সেই সরকার মানুষের কষ্টের জায়গায় পেট্রোলের দাম কেন কমাবে? তাদের কাছে তো এখন একটাই উদ্দেশ্য হচ্ছে টাকা রোজগার করো, যেভাবে হোক নিয়ে এসো, এবং সেই টাকা এই পার্থবাবু আর আমাদের পরেশবাবুর মতো লোকেরা বসে আছেন, যারা বাইপাস করে সরকারি প্রকল্পের নাম করে কাটমানি হয়ে বেরিয়ে এদের কাছে চলে যাবে। মানুষের কোনো উপকারী এনারা করবেন না, এটা স্পষ্ট হয়ে গেছে এই জায়গা থেকে। তাই পশ্চিমবাংলায় তেলের দাম কমবে না। আমি আজকে আপনার শোতে বসে এটা স্পষ্ট করে বলে দিচ্ছি। 7 দিন আগে দেখেছিলাম কোহিনুর তার নেতা নেত্রীরা সিলিন্ডার মাথায় করে ড্যাং ড্যাং করে কলকাতার রাস্তায় নেমেছিলেন। ভাই, এত কিছু করবার পর, প্রধানমন্ত্রী বলবার পর, কেন্দ্র তেলের দাম কমানোর পর, এই রাজ্য সরকার যদি তেলের দাম না কমায়, আগামী দিনে কলকাতার রাস্তায় আমরা সিলিন্ডার নিয়ে হেঁটে বেড়াবো, থালা নিয়ে মানুষের কাছে যাব, বলবো এই সরকার চাকরিও দেবে না বেকারদের, এসএসসি নিয়ে জালিগিরিও করবে, আর তেলের দামও করবে, কমাবে না, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে, আর আমাদের মানে মরবার ছাড়া আর কোনো রাস্তা নেই। আমার সঙ্গে শঙ্কুদার দীর্ঘদিনে, যখন শঙ্কুদা আমাদের ছাত্র সভাপতি ছিলেন, তখন আমিও ছাত্র পরিষদ, তখন থেকে আমার শুরু। তো শঙ্কুদা বোধহয় এখনো তৃণমূল কংগ্রেস থেকে সম্পূর্ণটা বেরোতে পারেননি। মানে এটা তোমার মনে হয়? হেলথ সেক্টর তোমার এখনো মনে হয়? এই যে হেলথ সেক্টরকে প্রাইভেটাইজ করা যাবে না, এডুকেশন সেক্টরকে প্রাইভেটাইজ করা যাবে না, হেলথ সবার জন্য দিতে হবে, হেলথ ফ্রি করে দিতে হবে, শিক্ষা ফ্রি দিতে হবে, এই আইডিওলজিগুলো বা সরকার চালানোর পদ্ধতিগুলো তৃণমূলের। ইমপ্লিমেন্ট করছো না তো? হেলথ সেক্টরে ইমপ্লিমেন্ট করছো না তো? টাকা তুলছো তো? ফ্রি। আরে ভাই, টাকা তুলছো, কোথায় ফ্রি করেছো? সবটাই কোথায় ফ্রি করেছো? গভর্নমেন্টের হেলথ সেক্টর সবটাই ভাই, পেট্রোলটা কমাও, প্রাইভেটের পেট্রোল থেকে মানুষের কাছ থেকে পুরোটা ধরে নিচ্ছো। সেক্টর নিয়ে বলেছো, হেলথ সেক্টরেও তো টাকা তুলছো, হেলথ সেক্টরে কোনো টাকা 100 বার টাকা তুলছো। শোনো, একটা কার্ড দিয়েছো, স্বাস্থ্য সাথী না কি নাম করেছে আমাদের কেন্দ্র, সন্ময়দা, আমাদের কেন্দ্রীয় সরকারের প্রকল্পটা চুরি করে কি নাম দিয়েছে? সেই কার্ড নিয়ে হসপিটালে লোকে যায়, হসপিটাল বলে 200 টাকা বাকি, তুমি স্বাস্থ্য সাথী পাবে, ইয়েস কি নো? 200 টাকা তুমি তোমাদের কেন্দ্রীয় প্রকল্প তুমি পাবে, রাজ্যের যে কোনো জায়গায়। তোমরা করতে দাওনি তো? তোমরা এতদিন করতে, আমি পাবো তো। আরে ভাই, তোমরা আমি পাবো, আমি কেন্দ্রে পাবো না, আমার বাড়িতে কারেন্ট আছে। আচ্ছা, ছেড়ে দাও না, তেলের দাম কমাবে কায়দা করে। 1 সেকেন্ড, কোহিনুর 1 মিনিট তোমাকে ডিস্টার্ব, কোহিনুর 1 মিনিট ডিস্টার্ব করছি, কোহিনুর 1 মিনিট ডিস্টার্ব করছি। তুমি না, তোমাকে তুমি 1 সেকেন্ড, কোহিনুর 1 মিনিট, একটা লাইন বলে চুপ করে যাবো, একটা লাইন। কোহিনুর, শুধু তোমরা তেলে আর গ্যাসে থাকলেও আমি মেনে নিতাম। এই রাজ্যে মনোপলি একটা সংগঠন বিদ্যুতের ব্যবসা করে কলকাতায়, তারাও বকলমে পিছন পাশ দিয়ে বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে। কোনো একটা সেক্টর নেই, পাবলিক সেক্টর, যেখানে মানুষ রেমেডি পাবে, তোমরা সেখানে অর্থনৈতিক সহযোগিতা দিতে পারছো। কোন মেট্রো সিটিতে ইলেকট্রিসিটি প্রাইভেটাইজ বা আরো অনেক কিছু প্রাইভেটাইজড, এখানে গভর্নমেন্ট। আমরা তো বলতে পারি তোমাদের প্রচুর শহর আছে এখানে জলে তোমরা কর নাও, আমরা জলটা ফ্রি, আমার তো জলটা ফ্রি, তোমরা তো জলটা পর্যন্ত ফ্রিতে দাও না। জলের ট্যাক্স বসাওনি তোমরা, তোমাদের পৌরসভা সারা পশ্চিম বাংলায় কত জলের ট্যাক্স, তোমাদের পৌরসভা ট্যাক্স বসায়নি। এবার আমি একটা কথা বলি, এবার না, একদম কোন পৌরসভায় কোনো সার্ভিস কিভাবে নিচ্ছ দেখাবো। পৌরসভায় জল তোমরা ট্যাক্সের বাড়ির ট্যাক্সের 3 গুণ ট্যাক্স বাড়িয়ে দিয়েছো, সেই পয়সা তোমরা জলের ট্যাক্স হিসেবে কাউন্ট করছো। বিজেপির রাজনৈতিক দল, তাদের ক্ষমতা নিয়ে তারা মাথায় থালা বাসন যা খুশি নিয়ে ঘুরতে পারে, ফিরতে পারে, এটা তাদের অধিকার, তারা করবে, এতে কোনো অসুবিধা নেই। আমার কথাটা খুব সিম্পল একটা জায়গায়, যে গত 60 দিনে আপনি 10 টাকা বাড়িয়েছেন, 7 টাকা কমিয়েছেন, তা আলটিমেটলি দাঁড়ালোটা কি 3 টাকা, এখনও বেশি। আমার প্রশ্নটা কি ছিল, যে 2014-তে যা ক্রুড অয়েলের প্রাইস ছিল, এখন 2021-এ আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা কম, তাহলে ন্যাচারাল কোর্স সেই 2014-র প্রাইসটা 2021-এর থেকে কম হওয়ার কথা। যদি ইনফ্লেশনটাও আমি নিই তাহলে অনেক কম কথা। আজকেরটা ধরে গত 7 মাস ধরে আপনারা 14 টাকা 50 পয়সা বেশি নিচ্ছেন, গত 7 মাস ধরে আপনারা 17 টাকা বেশি নিচ্ছেন, আজকের হিসেবটা ধরে আপনারা এইটা কবে কমাবেন? আমরা 24, ডিজেলে ওরা 26। আমি টাকার গল্পটা বলছি। গত নভেম্বর মাস থেকে 5 টাকা পেট্রোলের দাম কমিয়েছিল কেন্দ্রীয় সরকার, আপনারা কমাননি।
আজকের দিনে 5 5 10 কমতো অনির্বাণদা, তখন 10 টাকা কমেছিল ডিজেল, আপনারা কমাননি। আজকের দিনে দাঁড়িয়েও 24 এবং 26 আমরা কিন্তু এখনো 2 টাকা কম নি, রাজ্য সরকার কম নাই, ইনস্পাইট অফ হ্যাভিং সাচ আমি শুরুতে জিজ্ঞাসা করছিলাম কতগুলো জেলাকে দেখতে হয়, আপনারা কেন্দ্র কতগুলো রাজ্যকে দেখেন। বেচারে তোর জায়গা নিয়ে আলোচনা হবে। একটা কথা বলি শেষ করব। সারা ভারতবর্ষের যা পরিধি, সেই পরিধিতে তুমি জাস্টিফাই করবে। সারা ভারতবর্ষের যত মানুষকে সার্ভ করে তুমি তত মানুষকে সার্ভ করো। সারা মানুষের থেকে, সারা ভারতবর্ষে যত মানুষের থেকে আপনি কর তোলেন, আমরাও কি তত মানুষের থেকে কর সারা পাই? ভারতবর্ষ সারা পৃথিবী দেখতে হয়। আপনারা কর যা পান তোরা সে কর আমরা পাই, আপনারা ডিরেক্ট ট্যাক্সটা পান, ডিরেক্ট ট্যাক্সের কোহিনূর তোমরা কি কোহিনূর তোমরা কি আলাদা, তোমরা কি আলাদা দেশ হিসেবে চালাতে তোলে? আমরা জল থেকে কর তুলি। আচ্ছা কোহিনূর বাবু ট্যাক্স, কর্পোরেশনের ট্যাক্স যেগুলো দিল্লি, যেগুলো মুম্বাই বা যেগুলো হায়দ্রাবাদ তোলে আমরা তুলি না। কোহিনূর বাবু কিন্তু এই ডিরেক্ট ট্যাক্সটা তো উত্তরপ্রদেশও পায় না, এটা তো বিহারও পায় না, মধ্যপ্রদেশও পায় না। আবার একটা কথা আপনার মনে আছে 2015 সালের নির্বাচনে বলে গেছিল বিহারের জন্য স্পেশাল প্যাকেজ, জেতার পর সেটা হয়েছিল। ওয়াই নট স্পেশাল প্যাকেজ? সেখানে জিততে পারেনি, হয়েছিল। তাই তো দাবি করে 2020 নির্বাচনে এসে অমিত শাহ তাই বলেছিল যে আমরা স্পেশাল প্যাকেজ দিয়েছিলাম 2015 সালে, 20 সালে এসে তাই দাবি করেছে। আমি ধরে নিচ্ছি, তার দাবিটাই ধরে নিচ্ছি। তাহলে এখানে জিততে পারিনি বলে কি? দেখুন আমার সিম্পল কথা হচ্ছে ওই শপিং মলের মতো 20 টাকা বাড়িয়ে 10 টাকা ডিসকাউন্ট দেওয়াটা, এই আই ওয়াশটা করাটা দরকার ছিল। আর কোনোদিনই ডিসকাউন্ট না দেওয়াটা, হ্যাঁ কোনোদিনই ডিসকাউন্ট না দিয়ে হোয়াইট ওয়াশ করাটা মানুষকে, না এই তো দাঁড়িয়ে গেছে এখানে। আজকে যদি হোয়াইট ওয়াশ না হতো তাহলে উত্তরপ্রদেশে পরে নির্বাচনে বাড়লো কেন? পশ্চিম বাংলায় নির্বাচনের সময় এরা ডোন্ট কেয়ার নিয়েছিল, এরা ডোন্ট কেয়ার নিয়েছিল। সামনের ফেব্রুয়ারিতে নির্বাচন আছে, তো উত্তরপ্রদেশে সামনের ফেব্রুয়ারি নির্বাচন হবে, মে মাসে তো নির্বাচন হবে, ভারতবর্ষের কোথাও না কোথাও তো নির্বাচন হবে। কি সমস্যা? টাকা কমছে ভাই, তোমরা কেন কমাবে না? একটা ভেরি ডে দ্যাট নির্বাচন, আরে সরকারটার একটা ব্র্যান্ড ইমেজটা, কোহিনূর সরকারের ব্র্যান্ড ইমেজটা একটা ভিক্ষা চাওয়া সরকার করে। এটা হতে পারে, এটা হতে পারে সুপার কোইন্সিডেন্স, সুপার কোইন্সিডেন্স। একটা সরকার করেছো সারাদিন দাও 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 দাও, কবে স্বাবলম্বী হবে, নিজের পায়ে দাঁড়াবে? সময় বাবু, আমি সময় পাচ্ছি। সময় বাবু 1 মিনিট। দাওটা আমাদের টাকাই দিচ্ছে, আমাদের টাকা নাই। আমরা যে ট্যাক্স দিই, আমাদের থেকে যে ট্যাক্স চলছে, টাকা তো বাইপাস করে সব চলে যাচ্ছে। আমাদের উপর যে ট্যাক্স, আমরা যে ট্যাক্সগুলো নিই, আমরা যে ট্যাক্সগুলো নিই সেটা আমাদের উপর ছেড়ে দিন। আপনারা যা চাইছেন কোহিনূর বাবু আপনারা তো চাইছেন রিপাবলিক অফ ওয়েস্ট বেঙ্গল, মানে সাংবিধানিকভাবে বুঝতে পারছেন কি চাইছেন? শঙ্কুদা তাই বলছে, ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স চাই। শঙ্কুদা তাই বলছে। না শঙ্কুদা তো আমি বলিনি তো, প্লিজ ডোন্ট ম্যানিপুলেট। এক সেকেন্ড আমি বলি। শঙ্কুদা বলছে আচ্ছা ঠিক আছে, এক সেকেন্ড আমি বলি। এক সেকেন্ড ফেডারেল স্ট্রাকচারে রেভিনিউ, যে রেভিনিউ আমার থেকে এখান থেকে তুলে যায়, সেই রেভিনিউ তো আমাকে ফেরত দিতে হবে। সেটা পাচ্ছি না। এক সেকেন্ড একটা উত্তর দিয়ে দিই। 30 সেকেন্ড। দেখুন এতে আমি কোহিনূরের কোনো দোষ দেখি না, কারণ কোহিনূর বলছে স্বাবলম্বী হওয়ার কথা, ওর নেত্রীও বলছে স্বাবলম্বী হওয়ার কথা, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে ওরা তো টাকা ছাপার মেশিন নিয়ে বসে আছে, মানে উনি চান এখানে টাকা ছাপার একটা মেশিন থাকবে, প্রয়োজন মতো যখন খুশি উনি টাকা ছেপে নেবেন। শুধু মদ বিক্রি করে এই রাজ্যে সরকার চালানো যাচ্ছে না। একটা সরকার তার ইমেজ তৈরি করেছে দাও 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 এর সরকার। আর কত তোমরা চাইবে, কবে স্বাবলম্বী হবে, কবে তেলের দাম কমবে, মানুষ একটু নিশ্চিন্তে থাকবে। এবার এরা উত্তরপ্রদেশে যাবে না, এবার এরা অন্য জায়গায় যাবে না। 30 সেকেন্ডে এই যে শঙ্কুদা স্বাবলম্বী টাবলম্বী বাংলা সিরিয়াল গোছের কথাগুলো থামুন। 1 নম্বর কথা হচ্ছে আমার এখান থেকে, আমার রাজ্য কেন যে কোনো রাজ্য থেকে যে রেভিনিউ তুলে নিয়ে যায়, সেই রেভিনিউ, সিম্পল কথা, আমি তো আবার কোট করছি মাননীয় নরেন্দ্র মোদীকে, 2012 সালে উনি বলেছিলেন যে ডিরেক্ট ট্যাক্স গুজরাট থেকে কেন্দ্রীয় সরকার তুলে নিয়ে যায়, সেই ডিরেক্ট ট্যাক্সটা আমাকে দিয়ে দিক, আমি 1 পয়সা নেব না। আমি তো সব রাজ্যে ইনফ্যাক্ট তাই বলবে যে ডিরেক্ট ট্যাক্স তুলে নিয়ে যাও, যে ট্যাক্সগুলো আমার এখান থেকে তুলে নিয়ে যাও, আমি চাইবো না। আরে এটাই তো ফেডারেল স্ট্রাকচারের নিয়ম, যে আপনি রেভিনিউ নিয়ে যাবেন, ডেভেলপমেন্টে, যেটা আমার দায়, যেটা আপনার কমিটমেন্ট ছিল, আপনার জিএসটি, আপনি বলুন না জিএসটি কম্পেনসেশনের কথা, জিএসটি কম্পেনসেশনের কথা এই কেন্দ্রীয় সরকার বলল, কেন সেটা
কেন সেটা পাল্টি খাবে? GST কেন সেটা পাল্টি খাবে? তোমরা মেনে নাও GST শঙ্কুদেব, please। না কেন বলবো? কোহিনুর বাবু, GST কেন বলবো? শঙ্কুদেব, আমি শর্মাবাবুর কাছে যাবো। শঙ্কুদেব, শর্মাবাবুর কাছে যাবো। কোহিনুর বাবু, এক মিনিট। কোহিনুর বাবু, এক মিনিট। আমি দেখি উত্তর আছে কিনা। শঙ্কুদেব, প্লিজ। শঙ্কুদেব, প্লিজ। জিএসটি নিয়ে সবথেকে বেশি শঙ্কুদেব। অবজেকশন যে সরকার দিয়েছে তার নাম কর্ণাটক সরকার। শঙ্কুদেব, please। সেখানে প্রশ্ন করুন। আমি অনেকক্ষণ সেখানে চুপ প্রশ্ন করে গেছি। করুন। শঙ্কুদেব, প্লিজ। আমি শর্মাবাবুর কাছে যাবো। শর্মাবাবু, অনির্বাণ একটা কথা বলি, মূল বিষয়টা হচ্ছে যে দেখুন, এখানে আমরা পশ্চিমবঙ্গের মানুষ কি অপরাধী হয়েছি? পাশের রাজ্য অসম, সেখানে দাম কমবে, বিহারে দাম কমবে, উত্তরপ্রদেশে দাম কমবে, উড়িষ্যায় দাম কমবে, আমাদের 14 টাকা 15 টাকা 16 টাকা 20 টাকা কেন বেশি দিতে হবে? আর তারপরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন নরেন্দ্র মোদীর সামনে বলেছেন আপনারাই কমান, একবার কমিয়েছেন আবারও কমান, ঠিক আছে, মোদীজি তো দ্বিতীয়বার কমিয়ে দিলেন, 14 টাকা 17 টাকা ওভারঅল সব মিলিয়ে শেষ পর্যন্ত কমলো। তো পশ্চিমবঙ্গের মাটির মানুষ কি সব সাফারটা পশ্চিমবঙ্গের মানুষ করবেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা মুখ্যমন্ত্রী করেছেন বলে? এই যে জলের ট্যাক্স, এক মিনিট, কোহিনুর প্লিজ, আমি তোমার বলার ডিস্টার্ব করিনি। তুই না, পশ্চিমবঙ্গের মাটিতে বিদ্যুতের দাম সারা ভারতবর্ষের মধ্যে 6টা স্ল্যাবে প্রথম, একটা স্ল্যাবে তৃতীয়তে না সপ্তম স্থানে আছে। 6টা স্ল্যাবে কলকাতার মানুষ বিদ্যুতের সব থেকে বেশি দাম দিচ্ছে। WBSEDCL আজ পর্যন্ত কথা দিয়েও প্রতি মাসে বিদ্যুতের বিল পাচ্ছে না, ফলে গরিব মানুষের কাছ থেকেও বিদ্যুতের বাবদ দাম কাটা হচ্ছে, প্রচুর বেশি টাকা দিচ্ছেন গ্রাম বাংলার মানুষ বিদ্যুতে। দ্বিতীয়ত, এরপর আসছি জলের ব্যাপারে বলা হয় জল আমরা কর্মকুব করেছি, 15 টাকা করে ট্যাক্স দিন। আচ্ছা, জানেন আপনারা এই যে 117টা পুরসভা, এই পুরসভাগুলোতে একটা জলের সংযোগ দিতে গেলে আজ থেকে 7-8 বছর আগেও 1,500 থেকে 2,000 টাকা দিতে হতো, যেটা এখন 7,500 থেকে 8,000 টাকা দিতে হচ্ছে। 7,500 থেকে 8,000 শুধু জলের সংযোগ নিতে গেলে। এবার জলের লাইন কোনো কারণে খারাপ হলো, ওয়াশ করাতে গেল, সেখানেও 6,000-7,000 টাকা করে নেওয়া হচ্ছে। 15 টাকা আমি দায়িত্ব নিয়ে বলছি, ফেরুল ওয়াশ ইজ ফ্রি, ফেরুল ওয়াশ ইজ ফ্রি। একদম মিথ্যা কথা। আমার কাছে শোনো, আমার কাছে আছে, শোনো, আমার কাছে শোনো, বাংলার মানুষ সেদিনও বিশ্বাস করে। আমি বিল দেখিয়ে দেবো। বিল অনির্বাণ এক এক করে কইনি বাবু। এক মিনিট, আপনার সময় বলবেন। এক মিনিট, অনির্বাণ আমি তোমাকে কোহিনুর যেদিন আসবে নেক্সট শোতে এসে সমস্ত জলের বিলগুলো এসে প্লেস করব, একদম হাতে নাতে প্রমাণ দিয়ে দেবো যে কিভাবে রাজ্য সরকার এই বডিগুলো দিয়ে জলের ট্যাক্স নিচ্ছি না 15 টাকা মাসে বলে, অথচ 2,000, 3,000, 4,000, 5,000 টাকা করে টাকা তুলে নিয়ে আসছে। আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ দিয়ে দেবো, আমি ডকুমেন্ট দেখিয়ে দেবো। জল থেকে আবার জ্বালানি, এক মিনিট, তোমাদের পুরসভাগুলো যে জল থেকে জ্বালানি আসি, আবার জল থেকে জ্বালানিতে আসি। এক মিনিট, আমার সঙ্গে বিভিন্ন জেলা থেকে আসবো কোহিনুর, আমি আসবো। দাম কমাতে বেস্ট প্রাইস কেন কমছে? আমি আসবো। আমি সাধারণ মানুষের প্রতিক্রিয়া, আমার সঙ্গে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছেন, সাধারণ মানুষের প্রতিক্রিয়া একবার শুনে নি তারা কি বলছেন। এই মুহূর্তে আমার সঙ্গে যে প্রতিনিধিরা রয়েছেন এক এক করে তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানবো যে এই সিদ্ধান্তকে তারা কিভাবে দেখছেন এবং এই রাজ্যে তারা আরেকটু বাড়তি ছাড়, আরেকটু বাড়তি স্বস্তি প্রত্যাশা করেন কিনা এই রাজ্যে সরকারের কাছ থেকে। সাধারণ মানুষের সুবিধে হবে, যতটা কমবে ততটা সাধারণ মানুষের সুবিধা না। আমরা এই তেলের গাড়ি নিয়ে যেতে, সাইকেল নিয়ে যেতে হচ্ছে, কাজে দূরে আর 1 ঘন্টা 5 ঘন্টা লেগে যাচ্ছে, 10 মিনিটে পৌঁছে যাওয়ার জন্য তেলের জন্য যেতে পারছি না, কত তেল দিয়ে চালাবো? সুবিধা তো হবেই, পেট্রোল ডিজেলের দাম কমে সব কিছু দাম কমে না, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে মানে সব কিছু দাম বেড়ে যাচ্ছে। মানুষের প্রত্যাশা কোথায় এবং কতটুকু আমরা বুঝতে পারছি এবং তারা আপাতত কিছুটা স্বস্তি পাচ্ছেন, কিন্তু আরেকটু স্বস্তি চাইছেন, প্রত্যাশা করছেন। সেই স্বস্তি দেওয়ার দায়িত্বটা কাল আমি বিক্রম বন্দ্যোপাধ্যায়, আমার সঙ্গে আইনজীবী অনেকক্ষণ ধরে বসে রয়েছেন, আমি আসবো শঙ্কুদেব আপনার কাছে, কিন্তু আপনাদের এই যে চাপানুত্তরটা চলছে না, কে নেবে দায়টা, আমি একটু বিক্রমবাবুর কাছে যাই। বিক্রমবাবু, সংবিধান মোতাবেক পশ্চিমবঙ্গ ভারতের একটা অঙ্গরাজ্য, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট, কর্ণাটকের মতোই। এখন সেই অঙ্গরাজ্য হিসেবে আর বাকি 5টা অঙ্গরাজ্য যা দায়িত্ব পালন করে এবং তার জন্য তাকে যা দিতে হয় কেন্দ্রীয় সরকারকে, তার প্রাপ্য যেটা দিতে হয় আমাদের সংবিধান মোতাবেক, এবং তার বিনিময়ে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সার্বভৌমত্বের অধিকার স্বরূপ ভারতের অংশ হিসেবে তারা যা যা পায়, কেউ যদি সীমান্তবর্তী রাজ্য তাহলে সীমান্তের পাহারা এবং তার সঙ্গে আরও বাকি যা কিছু ডিফেন্স ইত্যাদি সব
এই সবটা ধরে পশ্চিমবঙ্গ যা চাইছে সেটা কি সাংবিধানিকভাবে দেওয়া সম্ভব? ইয়েস অর নো? দেখুন, সব জিনিস যা চাইবে তা তো দেওয়া সব ক্ষেত্রে সম্ভব অনেক সময় হয় না। কারণ ধরুন এই যে ফাইন্যান্সগুলো আছে, এটা ফাইন্যান্স কমিশনের ওপর ডিপেন্ড করে কোন রাজ্য কি পাবে, তার জনসংখ্যা কীরকম, বিভিন্ন এক্সপেক্ট আছে যার জন্য পায়। এখন এই যে পেট্রোলের দাম কমা বা বাড়া বা এই জাতীয় জিনিসগুলো, এগুলো পুরোটাই একটা পলিটিক্যাল ইস্যু। যখন পেট্রোলের দাম কমে যাবে, যারা ধরুন বিরোধী তারা একরকম বলবে, যারা সরকারে আছে তারা একরকম বলবে, কিন্তু মূল বিষয়টা যেটা, যদি এফেক্টিভ ম্যানেজমেন্ট থাকে তাহলে পেট্রোলের দাম অনেকটা নিয়ন্ত্রণে আনা যায়, যাতে করে সাধারণ মানুষের কিছু উপকার হয়। পৃথিবীর কোনো পরিণত গণতন্ত্রে, আমি জিজ্ঞাসা করবো সাংবিধানিক জায়গা থেকে আপনাকে, পৃথিবীর কোনো পরিণত গণতন্ত্রে পেট্রোল বা ডিজেলের দাম কমানো, এক কথায় জ্বালানির দাম কমানো বা বাড়ানো নিয়ে দেশের ভিতরে রাজনীতি হয়, আন্তর্জাতিক রাজনীতি হয় জানি, তা নিয়ে সরকার পরে যুদ্ধ হয়, দেশের ভিতরে হয়, আমাদের দেশে বেশি হয়, অন্যান্য দেশেও হয়। আপনি যদি বাংলাদেশ, পাকিস্তান বা এই সব কান্ট্রিতে দেখেন, এইসব দেশে হয়। আপনি যদি ইউরোপ আমেরিকায় দেখেন, খুব একটা দেখতে পাবেন না এইসব দেশে, কিন্তু আমাদের দেশে হয় না। আমাদের দেশে হয়। বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে তুলনা যাবো না, তার কারণ যাদের সঙ্গে আমি তুলনাতে আসতে চাই না তাদের সঙ্গে কেন তুলনা করব? যারা আমার সামনে রয়েছে তুলনা করবার জন্য, যাদের মতো আমি হতে চাই, আমেরিকার মতো ডেভেলপড কান্ট্রিতে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে চাই, তাহলে আমি কেন বাংলাদেশ বা পাকিস্তানের সঙ্গে? না, যদি ইউরোপ আমেরিকার বলেন, তাহলে এইসব দেশে এইসব তেলের দাম কমলো বাড়লো নিয়ে তারা অত একেবারেই লিস্ট ইন্টারেস্টেড, তারা একদমই এটা নিয়ে ভাবেন না। আর তাদের মধ্যে এই ধরনের রাজনীতিও হয় না, তাদের রাজনীতিটা অন্য রকমের রাজনীতি। তারা বোধহয় এটাও মানে দেখতে অভ্যস্ত নন, বা অভিজ্ঞতা তাদের মধ্যে এটা নেই যে সরকার নির্বাচন এলে বা নির্বাচন আসা নেওয়ার উপরে তেলের দাম কমায় না। এখানে সেই ভারতবর্ষে যে জিনিসটা হচ্ছে সেটা অন্য দেশে এটা নেই। আর তেলের দামটা দেখুন, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, আপনি যদি রেগুলারের প্রাইস ইন্ডেক্স দেখেন, সবসময় বাড়তেই থাকে, ঊর্ধ্বমুখী থাকে। এটা কোনো আমি সরকারকে ক্রিটিসাইজ করে বলছি না বা কারোর পক্ষ হয়ে বলছি না। একটা আপনি যদি লাস্ট 30 বছরের ইন্ডেক্স দেখেন, এবার কখনো কমবে কখনো বাড়বে, কখনো কমবে কখনো বাড়বে, এটা হতে থাকবে। এবার যদি ম্যানেজমেন্ট ঠিক হয় তাহলে অনেকটা নিয়ন্ত্রণে আনা যায়। আমি এইটা বলছি, সরকারের ম্যানেজমেন্ট যদি ঠিক হয় কিছুটা নিয়ন্ত্রণে আনা যায়। ওয়েস্ট বেঙ্গলের যদি ম্যানেজমেন্ট আরও বেটার হয়, সেন্ট্রাল গভর্নমেন্টের ম্যানেজমেন্ট যদি হয় কিছু, তাতে করে সাধারণ মানুষের কিছুটা স্বস্তি। একবারে ধরুন অনেকটা টাকা বেড়ে গেল, সেটার থেকে কিছুটা স্বস্তি আস্তে আস্তে বাড়লে ব্যাপারটা হবে। কারণ আপনি আফটারঅল কিন্তু পুরো পেট্রোলের দাম কন্ট্রোল করতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। আমি তো আগামী দিনে দিয়েছি, আমরা তো কন্ট্রোল করা কবেই ছেড়ে দিচ্ছি, অনেকদিন আগেই তো আমরা ডিরেগুলেট করেছি। সে ডিরেগুলেট করবার সময় মানে যখন 50 পয়সা করে বাড়তে শুরু করলো প্রত্যেক মাসে, তখন কেউ তার জন্য দেখুন, আপনি দেখবেন ফিক্সড ডিপোজিট আস্তে আস্তে কমছে। এটা কিন্তু আজকে একটা সরকার কমাচ্ছে, দুটো সরকার কমাচ্ছে তা না, দীর্ঘদিন ধরেই কমছে। কারণ এটাকে আপনি কন্ট্রোলে আনতে পারবেন না, কিন্তু আপনাকে ইচ্ছা আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে। ম্যানেজমেন্টটা ঠিক থাকতে হবে, আর হুট করে যেন কিছু না হয়, যাতে করে কিনা মানুষের মধ্যে প্রতি মাসে 50 পয়সা করে দাম বেড়েছে, আমরা কেউ কন্ট্রোল করার চেষ্টা করি, সেই নিয়ে কেউ সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করেননি। বামপন্থীরা সরে আসার পরে পরবর্তী সরকার মনমোহন সিংয়ের, তাতে তৃণমূল কংগ্রেস পুরোদস্তুর সাপোর্ট দিয়েছে 4.5 বছর প্রায়। তখনও তৃণমূল কংগ্রেস এমন কোনো শর্ত রেখেছিল কিনা আমার অন্তত চোখে পড়েনি, ওই কমন মিনিমাম প্রোগ্রামে ইউপিএ 2-তে যে পেট্রোল ডিজেলের দাম আবার নতুন করে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে। আমি অনির্বাণ দত্ত আমার সঙ্গে রয়েছেন, আসবো কৈনিবাবু, আসবো। আমি অনির্বাণ দত্ত আমার সঙ্গে রয়েছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমি অনির্বাণ বাবুর কাছে যাব হিসেব রক্ষা এবং হিসেব নিকেশের বিষয়গুলি যেহেতু আপনারা দেখেন, এই যে কেন্দ্র আর রাজ্যে প্রাপ্য রাজস্বের অংশ আর তার চুলচেরা ভাগ নিয়ে এই মুহূর্তে একটা বিতর্ক চলছে যে কে আসলে এই সুরাহাটা দিতে পারে আর কে দিচ্ছে না। অনির্বাণবাবু, আপনার কাছ থেকে আজকের দিনের ছবিটা একটু স্পষ্ট করে বুঝতে চাই। দেখো অনির্বাণ, মানে আজকে আর এই চুলচেরা বিশ্লেষণ করে লাভ নেই। সাধারণ মানুষ স্বস্তি পেয়েছে। আমরা দেখছিলাম প্রচন্ড দাবদাহে একটা এক পশলা বৃষ্টি আজকে আমাদের পশ্চিমবঙ্গের সবাইকে একটা স্বস্তি দিয়েছে। সেরকম ভাবেই আজকের এই যে অ্যানাউন্সমেন্টটা হয়েছে সেটাকে স্বস্তি হিসেবে দেখতে হবে। আমরা হয়তো সবসময় টিভিতে ডিবেট করি, যখন দাম বাড়ে তার উপরে, সেটা 40 পয়সা হতে পারে, 84 পয়সা হতে পারে, বা 5 টাকা 10 টাকা হতে পারে। আজকে প্রথম আমরা আলোচনা করছি যেখানে দামটা কমে গেছে, এবং আজকের দিনে আমরা যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি অনির্বাণ, সারা ভারতবর্ষের পার্সপেক্টিভ নয়, সারা বিশ্বে দুটো জিনিস সব থেকে বেশি মাথাচাড়া দিয়েছে, সেটা হচ্ছে মূল্যবৃদ্ধি আর বেকারত্ব। ভারতবর্ষের ক্ষেত্রেও সেটা যথেষ্ট সমস্যাদায়ক দুটো ঘটনাবহুল জায়গা, যেখানে আমাদের মূল্যবৃদ্ধিকেও কন্ট্রোল করতে হবে এবং বেকারত্বকেও কন্ট্রোল করতে হবে। মূল্যবৃদ্ধির ক্ষেত্রে সরকার, যেটা সারা বিশ্বের মতো কিন্তু ভারতবর্ষেও সুদের হার বাড়িয়ে শুধু মূল্যবৃদ্ধিকে কন্ট্রোল করতে চেয়েছিল, কিন্তু আমি আপনাদের এখানেও বারবার বলেছি ভারতবর্ষের অর্থনীতির ডায়নামিক্সটা আলাদা, যেখানে ভারতবর্ষের 85% উপর তেলটাকে আমাদের আমদানি করতে হয় এবং আমাদের অর্থনীতির চাকাটা কিন্তু তেলের উপরে অনেকাংশে নির্ভরশীল। সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র সুদের হারকে বাড়িয়ে ভারতবর্ষের মূল্যবৃদ্ধিকে কন্ট্রোল করা যাবে না। সেক্ষেত্রে সরকারের এই পদক্ষেপটা খুব ইতিবাচক, এবং আগামী দিনে
যদি এই সুদের হার এবং এই পেট্রোল ডিজেলের উপরে শুল্ক কমানো, এই দুটোকে একসঙ্গে যদি ফলো করা যায় এবং একসঙ্গে যদি এটাকে মনিটর করা যায়, ট্রায়াল এন্ড এররের মাধ্যমে কখনো এটাকে বাড়াতে হবে, কখনো এটাকে বাড়াতে হবে, এরকম ভাবে যদি করা যায়, তাহলে বিশ্ব জুড়ে যে আর্থিক মন্দার পরিবেশ সৃষ্টি হয়েছে, ভারতবর্ষ হয়তো তার থেকে একটু আলাদাভাবে পথ দেখাবে। এবং ভারতবর্ষকে যেটা বলা হচ্ছিল কোভিডের পরে, ভারতবর্ষের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর পরে, যে ভারতবর্ষ হয়তো মোস্ট প্রেফার্ড ডেস্টিনেশন হতে চলেছে, ভারতবর্ষের কাছে এই সুযোগটা আছে। যদি আরো কয়েকটা মাস বেশ আমি বুঝতে পারছি অনির্বাণ বাবু, আপনি যেটা বুঝতে পারছেন, আপনি যেটা বলতে চাইছেন আমি সেটা বুঝতে পারছি। এই মুহূর্তে আরেকটু সাধারণ মানুষের কথা বুঝবার জন্য, আপনি যা বললেন সেই অনুযায়ী সাধারণ মানুষ কি ভাবছেন সেটা বুঝবার জন্য কলকাতার একটি পেট্রোল পাম্প থেকে আমার সঙ্গে আমাদের প্রতিনিধি অর্ণব, আমার সঙ্গে আসানসোলের একটি পেট্রোল পাম্প থেকে আমাদের প্রতিনিধি ব্রজ, আমার সঙ্গে রয়েছেন মৃন্ময় বাঁকুড়ার একটি পেট্রোল পাম্প থেকে এবং ইসলামপুরের উত্তর দিনাজপুরের একটি পেট্রোল পাম্প থেকে তুষার। প্রত্যেকের কাছেই যাবো, প্রত্যেকের কাছ থেকেই বোঝার চেষ্টা করবো মানুষের চাহিদাটা কি। অর্ণব, প্রথম তোমার কাছে, কলকাতা একবারই দেখো অনির্বাণ, এই মুহূর্তে আমরা রয়েছে ক্যামাক স্ট্রিটের একটি পেট্রোল পাম্পে। দেখতেই পাচ্ছ যে এখনো পর্যন্ত নতুন দাম লাগু হয়নি, পুরনো দামেই কিন্তু বিক্রি চলছে। এবং যারা পেট্রোল পাম্প কর্মীরা রয়েছে তাদের, দাদা নতুন দাম কটা থেকে? আজকে 12টা থেকে বলেছে তো। দাম কমার পর কত করে দাম হবে একটু যদি বলে। না এখন কিছু জানি না, কোনো রিপোর্ট নেই আমাদের কাছে এখনো। চাটা আসেনি? না, চাটা আসেনি। এবং যারা তেল ভরতে এসেছেন সেরকম একজন রয়েছে। দাদা আপনারা তো গাড়ি চালান, তেল ভরেন, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তেলের দাম কমছে, পেট্রোলের 8 টাকা, ডিজেলের 6 টাকা, আপনাদের কতটা সুবিধা হবে? বেশি সুবিধা নেই, এটা আরো কমলেই ভালো হতো। তবু মানে 100-র উপর যেটা চলে গেছিল কেন্দ্রের তরফ থেকে এটা দেওয়া হচ্ছে, এখন ভালো, অর্থাৎ কমানো হয়নি। দিল মাঙ্গে মোর সেটা দিতে কোহিনুর বাবুরা প্রস্তুত কিনা দেখি। ব্রজ আসানসোল থেকে রয়েছেন আমার সঙ্গে। ব্রজ, ওখানকার মানুষ কি বলছেন? আসানসোলের পেট্রোল পাম্পে কি খবর? আসানসোলের সীমান্ত এলাকা, আসানসোল ঝাড়খণ্ডের ঠিক সীমান্ত এলাকায় একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি এবং এখানে খুব বেশি গ্রাহক নেই। তবে আমরা যেসব মানুষের সঙ্গে কথা বলেছি তারা অনেকেই খুশি যে 10 টাকায় এই মুহূর্তে তেলে পেট্রোল প্রায় দাম কমছে এবং আরো কিছুটা যদি কমে তাহলে কিন্তু মানুষ আরো স্বস্তি পায়। যদিও এখানে দাদা রয়েছে, পেট্রোল 10 টাকা করে কমছে পার লিটারে, কতটা সুবিধা হবে? কিছুটা স্বস্তি পাওয়া হবে, মানে যদি কম হয় তো আমাদের খুব সুবিধা হবে। এটা এখানে কর্মী রয়েছে, যারা পেট্রোল পাম্পে কর্মী, দাদা এখানে রয়েছে, যারা পেট্রোলের মানুষ কি বলছেন? মৃন্ময়, শোনা যাচ্ছে? এখনই তাই দেখো অনির্বাণ, আজকে কেন্দ্র সরকারের যে ঘোষণা, এই ঘোষণার পরই সাধারণ মধ্যবিত্তের মাথা থেকে কিন্তু অনেকটাই বোঝা কমে গেছে, এমনটাই আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে জানতে পারছি এবং তারাও কিন্তু অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। কিন্তু তারা রাজ্য সরকারের কাছে আবেদন রাখছে যে রাজ্য সরকার যদি কিছুটা হলেও ট্যাক্স কমায় তাহলে তাদের অনেকটাই উপকারে লাগবে। আমি জানার চেষ্টা করবো যারা সাধারণ গ্রাহক আছে তাদের কাছ থেকে যে দাদা আজকে কেন্দ্র সরকার যে ঘোষণা করেছে ডিজেলে 8 টাকা এবং পেট্রোলের ক্ষেত্রে 9.5 টাকা, অর্থাৎ শুল্ক পেট্রোলের 8 টাকা এবং ডিজেলের ক্ষেত্রে 7 টাকা কমিয়েছে, সেই জায়গা থেকে আপনাদের কতটা সুবিধা হবে? আজকে তো কেন্দ্র সরকার যেটা করেছে সাধারণ মানুষের জন্য খুবই উপকার করেছে। আমরা অনেকদিন ধরেই চাইছিলাম যে এরকম শুল্ক কমা কেন্দ্র, সেটা কেন্দ্র করেছে, খুব ভালো লাগছে। যদি রাজ্য সরকারও যদি কিছু কমাতো তাহলে আরো সাধারণ মানুষের, আমাদের মতো মানুষের খুব উপকার হতো। রাজ্য সরকারের কাছে আরেকটু কমানোর দাবি, একই দাবি বাঁকুড়া থেকে মৃন্ময় বলছেন। তুষার উত্তর দিনাজপুর থেকে রয়েছেন আমার সঙ্গে ইসলামপুরে। তুষার, উত্তর দিনাজপুরের মানুষ কি বলছে? দেখো নির্মাণ, আমি উত্তর দিনাজপুরের ইসলামপুরের একটি পেট্রোল পাম্পে রয়েছি। সেখানে কিন্তু যে নতুন যে কেন্দ্র সরকারের যেটা নতুন যে রেট এসেছে তা কিন্তু এখনো লাগু হয়নি। আমি সরাসরি যারা পেট্রোল গ্রাহক রয়েছে তাদের সাথে কথা বলবো, তো জানার চেষ্টা করবো। বলছি দাদা, আজকে পেট্রোলের দাম এবং ডিজেলের দাম কমেছে, কি বলবেন? ডিজেলের দাম আর পেট্রোলের দাম যে কমেছে, অনেকজনের অসুবিধা হয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তেলের দাম বেড়ে গেছে। আগে হয়েছিল 100 টাকা, তারপরে 108 টাকা, তারপরে 115, তারপরে 119। তখন থেকে লোকের অনেক অসুবিধা হয়েছিল, অনেকজন বাইক ছেড়ে যানবাহন করছিল, হেঁটে যানবাহন করছিল। এখনকার টাইমে বাইক নিয়ে চলা অনেক মানে কার্যকর, মানে বাইক নিয়ে চলতেই হবে এরকম আছে সবার কাছে। আমি 4 জন প্রতিনিধির সঙ্গে কথা বললাম, কলকাতা, আসানসোল, বাঁকুড়া, ইসলামপুর, মোটামুটি একটা গোটা রাজ্যের ছবি তুলে ধরবার চেষ্টা করলাম, কোথায় মানুষ কি ভাবছেন। কোহিনুরবাবু, আপনার কাছে আসবো। যে কথা বলছিলাম, দিল মাঙ্গে মোর, আর সেই মোড় দেওয়ার একমাত্র উপায় এই মুহূর্তে রাজ্য সরকারের কাছে আছে, দেবেন কি? রাজ্য সরকার ভেরি মাচ মোড় দিতে রাজি আছে। আমি তো আবার বললাম যে আমাদের
যে কম্পেনসেশন যে টাকাটা পাওয়ার কথা সেই টাকাটা যদি আমরা পাই, মানে এখন দেবেন না? রেভিনিউ আসে, এখন দেবেন না? দিল ভাঙে মোড় তো আমরা তো মোড় দিতে রাজি আছি। আমাদের মতো এত হিউম্যান ফেস, এত মানবিক মুখ সরকারের কে আছে? আমরা সব থেকে বেশি মানবিক মুখ এত মানবিক মুখ, কিন্তু 7 মাস ধরে পশ্চিমবঙ্গের মানুষ পেট্রোলে 14 টাকা 50 পয়সা বাড়তি আর 17 টাকা ডিজেলে বাড়তি গুনে চলেছেন, মানে আজকের দিনে আমি তো এখনো বলছি যে এক্সাইজ যে ডিউটিটা পড়ছে সেই ডিউটিটা ডিজেলে এখনো আমরা 2 টাকা পিছিয়ে আছি, 2 টাকা কম চাই না নিচ্ছে কেন্দ্র সরকারের থেকে। কি অদ্ভুত সমতার তত্ত্ব, দারুণ লাগছে আমার শুনতে। এরকম সাম্যের জয়গান 34 বছর ধরে আমরা শুনেছি পশ্চিমবঙ্গে, আর বঞ্চনার কথা শুনেছি। শঙ্কুদেব, দেখুন, আমি খুব নির্দিষ্ট করে দুটো কথা বলতে চাই। আমি কোহিনুরকে বলবো যে একটু ইন্টারাপ্ট না করবার জন্য। আমি কোহিনুরের কোনো দোষ দেখছি না, ইভেন তৃণমূল কংগ্রেসেরও দেখছি না, এবং পশ্চিমবঙ্গ সরকারেরও দেখছি না। কারণ একটা সরকার 11 বছর ক্ষমতায় আছেন, তারা ক্যাম্পেইন করছেন যে 11 বছরের উন্নয়ন। 11 বছর ধরে এদের অর্থনৈতিক টার্গেট তো তোকের একটা থাকে, একটা নীতি থাকে, অর্থনৈতিক ব্যবস্থা থাকে, একটা প্ল্যানিং থাকে। এই ব্যবস্থাটা যে পুরো ভেঙে পড়েছে, রাজ্যের অর্থনৈতিক অবস্থা যে তলানিতে চলে গেছে, তার অন্যতম প্রমাণ হচ্ছে যে এরা টাকা কমাতে পারছেন না। মানুষ কাঁদছে, হাহাকার করছেন, গ্যাস তেলের দাম কমাতে বলছেন, কিন্তু এরা এদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ থেকে এর বাইরে যেতে পারছে না। অর্থনৈতিক স্বার্থের সাথে সাথে এদের পুরো অর্থনৈতিক সিস্টেমটা রাজ্যের ভেঙে পড়েছে। আপনি আমাকে ছেড়ে দিন, যে কোনো একজন গভর্নমেন্ট কন্ট্রাক্টরকে ডাকুন, ডেকে বলুন যে কাজ করেন, পয়সা পান, বলবে পাই না। কিন্তু জর্জরিত সরকার দাম কমাতে না পারে, তাহলে তো সেটা ভালো অর্থনৈতিক সিদ্ধান্ত না। একদম ভালো অর্থনৈতিক। সত্যি তাই, সমস্যাটা আপনাদের লোনের জন্য, ঋণের জন্য। দাম কমাতে পারছে না। সরকার তো পাবলিক ফান্ড থেকে টাকা নিচ্ছে। কোহিনুর বাবু, একটা সরকার চলছে পাবলিক ফান্ড। আমাকে একটা জিনিস বুঝতে হবে, এটা শঙ্কুদা বলে দিল, সারা দেশের কথা। আজকে কেন গভর্নমেন্ট ইজ হ্যাভিং আ হিউম্যান ফেস, কেন গভর্নমেন্টের রেভিনিউ লাগছে? কারণ হাঙ্গার ইন্ডেক্সে আমরা কোথায় পেছনে চলে গেছি। তাহলে যে পিছিয়ে পড়া মানুষগুলো যারা আছেন, যারা প্রান্তিক মানুষগুলো আছেন, বড় বড় অর্থনীতিবিদরা বলছেন যে এই মুহূর্তে তাদের হাতে পারচেসিং পাওয়ারটা পৌঁছে দিতে হবে। সে চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। বড় বড় অর্থনীতিবিদরা বলেছেন চালের জন্য 2 টাকা, চালের জন্য যে ভর্তুকি দিচ্ছে তাতে তোমরা 2 টাকায় চাল বেচছো। শঙ্কুদা এবার আরে দাঁড়ান, টাকা দিচ্ছে, আরে দাঁড়ান শঙ্কুদা আমি ইন্টারাপ্ট করিনি, আবার এই প্রশ্নটা ভুল হয়ে গেল। রেশন দুটো আলাদা হয়, তোমাকে জানতে হবে। 70 পয়সায় যে চাল উড়িষ্যার লোক পায় সেটা তোমরা 1 টাকা 2 টাকা দিয়ে বেচছো বাংলা। আরে এক তোমরা হাঙ্গার, আরে দাঁড়ান, আরে তো সব সময় এরকম চাই মুশকিল। আচ্ছা ঠিক আছে, বলো, রাগ করো না বাবা, বলো। ঘটনা হচ্ছে চেঁচিয়ে লাভ নেই। আচ্ছা বলো, ঠান্ডা। চাল পশ্চিমবাংলা ফ্রিতে পাওয়া যায়, 70 পয়সা না ফ্রিতে পাওয়া যায়। কোথায়? রেশনে 2 টাকা করে কে দেয়? আরে 2 টাকা জঙ্গলমহলে বিক্রি হচ্ছে। আর এখানে বহুদিন আগে উঠে গেছে, কি পিছনে পড়ে আছে এখনো লোকটা। সে তো যে কদিন দিয়েছেন করোনার জন্য প্রধানমন্ত্রী পিএম গরিব যোজনায় যে টাকা যেটা দেয়া হয় সেটা সব রেশন কার্ডে নয়, স্পেসিফিক AAY রেশন কার্ডে দেয়া হয়। সেটা কেন্দ্রের প্রজেক্ট, সবার কাছে নেই। কিন্তু 9 কোটি তোমরা কি দাও? তোমরা তো একটা করে নাও মানুষের কাছে। আর ওখানে 1 টাকা নাও, গরিব লোকদের 2 টাকা চাল নাও, সেটা একটা করে নাও। ফ্রি 2 টাকা দেয়া হয় না। কিন্তু তোমরা কি দাও? ফ্রিতে দেয়া হয়, সেটা রাজ্য সরকার কি করেছে? কিন্তু কোহিনুর বাবু ওই চালটা নিয়ে গিয়ে কোন গ্যাসে ফুটিয়ে খাবে? এবং AAY ওই চালটা নিয়ে গিয়ে কোন গ্যাসে ফুটিয়ে খাবে? বড় উল্টো, চাল তো খাবে না। আজকে কোথায় গেল উজ্জ্বলা গ্যাস? এই যে গ্যাস দিচ্ছ, এই যে গ্যাসগুলো এখানে বসে বসে দিচ্ছ, ফ্রিতে চাল, তাতে উনুন জ্বলবে। এমন গ্যাস দিয়েছে, এই যে গ্যাস দিচ্ছ, এমন গ্যাস দিয়েছে, উজ্জ্বলা গ্যাসটাই গ্যাস হয়ে গেছে। কতদিন গ্যাসে চলবে সরকারটা? দিয়েছে বলে আর কত গ্যাস দেবে? উজ্জ্বলা নামে এটা গ্যাস। বর্ষিয়ান তৃণমূল নেতা সাংসদ সৌগত রায় তার বক্তব্য পেয়েছি। 1 মিনিট, সৌগত বাবুর বক্তব্য শুনি। সৌগত বাবুর বক্তব্য। সৌগত বাবু, আমরা বরাবরই বলছিলাম বিরোধীরা যে কেন্দ্রের পেট্রোল ডিজেলের উপর এক্সাইজ ডিউটি কমানো উচিত। অবশেষে সেন্টার সেটা করলো, কিন্তু যথেষ্ট নয়। তার কারণ কিছুদিন আগেই ওরা পেট্রোল ডিজেলের দাম 10 টাকা বাড়িয়েছে। সেন্টারের আরও একটু কম করতে হবে। আর রাজ্য সরকারগুলোকে বলে লাভ নেই, রাজ্য সরকারগুলোর আর্থিক অবস্থা এমনিতেই খুব অসুবিধাজনক। তার মধ্যে ওরা কতটা করতে পারবে আমার সন্দেহ আছে। 30 সেকেন্ড সন্ময় বাবুর জন্য। না, প্রথম কথা একটা জিনিস পরিষ্কার করা দরকার, সেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গে
কেন্দ্রের 3 ধরনের রেশন কার্ডে 6 কোটি 2 লক্ষ লোক সাবস্ক্রাইবার আছে। এটা একদম খাদ্য দপ্তরের হিসেব। কোহিনুর স্টেটমেন্ট যখন মানুষের কাছে বলবে পিএইচএইচ, এসপিএইচএইচ, এই 3টে মিলিয়ে 6 কোটি 2 লক্ষ মানুষকে প্রতি মাথা পিছু 135 টাকা করে কেন্দ্রীয় সরকার ভর্তুকি দেয়। এই তথ্যটা একটু জেনে রাখা দরকার আছে। দ্বিতীয়ত এই তথ্যটা তুমি ভুল বলেছো। না না, কেন্দ্রীয় সরকার যতক্ষণ বাদ দেবে ততক্ষণ ঘড়ি ধরে কেন্দ্রীয় সরকার 6 কোটি 2 লক্ষ মানুষকে রেশন দিচ্ছে, ফ্রিতে দিচ্ছে, 1 নম্বর। 2 নম্বর, যে মূল যে জায়গাটা আসছি, যে 24 টাকা 50 পয়সা 27 টাকা একটা কেন্দ্রীয় সরকার কমালো 2 দফায়, এবং উত্তরপ্রদেশে 10 টাকা ধরে যে উত্তরপ্রদেশে এই ডিসকাউন্টটা পাচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ কি অপরাধ করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য সমস্ত বাজে খরচা বন্ধ করে এইগুলো করবে না? মদের জন্য 12,000 কোটি টাকা লাভ, 12,000 কোটি টাকা লাভ। 10 সেকেন্ড করে সবার কাছে যেতে হবে। শঙ্কুদের 10 সেকেন্ড আপনার কাছে। শঙ্কুদের 10 সেকেন্ড। আমি আসবো কোহিনুর বাবু, আপনার 10 সেকেন্ড। আমি এই 10 সেকেন্ড সরাসরি সৌগত রায়ের জন্য ব্যয় করতে চাই। উনি যে গ্যাস দিয়েছেন সেই গ্যাস দিয়ে উনুন জ্বলবে না, সেই গ্যাস দিয়ে এতটাই দুর্গন্ধ ছড়াবে অর্থনৈতিক পরিবেশে যে মানুষ বেঁচে থাকতে পারবে না। সৌগতদা নিজের পার্টিকে বলুন না রাজ্যে একটু তেলের দাম কমাতে, জ্ঞান অন্যদের না দিয়ে। বেশ, সময় শেষ। বিক্রম বাবু আপনার কাছে 10 সেকেন্ড। দেখুন, হ্যাঁ, এটা ঠিক যে পেট্রোল বা ডিজেলের দাম যেটা হচ্ছে এটাকে আপনি ওরকমভাবে নিয়ন্ত্রণ করবো না, এটা একটা পলিটিক্যাল ইস্যু। কিন্তু বেসিক্যালি যদি আমরা দেখি যে পেট্রোলের দামটাকে নিয়ন্ত্রণ করার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুতরফাই কিন্তু এগিয়ে আসতে হবে। কোন কোন জায়গা থেকে টোটাল প্রাইস ইন্ডেক্সটা বা টোটাল মার্কেটে যে প্রাইসটা কমানো যেতে পারে যাতে করে সাধারণ মানুষের সুবিধা, সেটা না করলে মানুষের একটা প্রবলেমের মধ্যে রয়েই যাবে। অনির্বাণ বাবু, রাজ্যের মানুষকে আরেকটু বেশি প্রত্যাশা রাজ্য সরকারের কাছ থেকে করতে পারেন না উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট সরকারের মতো? না না, দেখুন, এক্সপেকটেশন তো রাজ্য সরকারের কাছে থাকতেই পারে, এবং রাজ্য সরকারের কমানোর যে জায়গা নেই টেকনিক্যালি সেটা তো নয়। 25% আর 17% যেটা পেট্রোল এবং ডিজেলের উপরে যে পার্সেন্টেজটা চার্জ করা হয় সেই পার্সেন্টেজটা 25% থেকে কমিয়ে দিলেই সেটা কমে যাবে। এবং আক্ষরিক অর্থে আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সেন্ট্রাল এক্সাইজটা কমানো হয়েছে তাতেও কিন্তু রাজ্য সরকারের ক্যালকুলেশন ওয়াইজ 25% 8 টাকার উপরে মানে 2 টাকা রাজ্য সরকারেরও রাজস্ব থেকে কমবে। কিন্তু এরপরেও এক্সপেকটেশন একটা থাকে এবং সরকার সেটা ডিসাইড করবে যে সরকারের আয় ব্যয়ের হিসেব পরিসংখ্যান দেখে যে আরো কিছু ফার্দার কিছু কনসেশন দেওয়া যায়। সময় শেষ অনির্বাণ বাবু, আমাদের শুধু প্রার্থনা থাকবে একটাই সাধারণ মানুষের হয়ে। আচ্ছা ঠিক আছে, 10 সেকেন্ড কোহিনুরের জন্য। এক হচ্ছে একদম সিম্পল, ক্রুড অয়েলের দাম কমেছে, বেস প্রাইস কমালে অনেকটা দাম কমে যাবে, কাউকে কোনো কিছু চিন্তা ভাবনা করতে হবে না। আর 2, আবার আমি বারবার বলি যেটা সৌগতবাবু বললেন, শঙ্কুদা একটু ড্রামাটিক ভাবে বললেন, গত 60 দিনে ডিজেলের দাম 10 টাকা বেড়েছে, 7 টাকা কমেছে। এখন বিচার করুক মানুষ কে বাড়িতে। আর উজ্জ্বলা শেষ পর্যন্ত রাজ্য সরকার তার মতো করে স্বীকার করবেন কিনা তারপরেই নির্ভর করবে এই রাজ্যের মানুষ আরেকটু রিলিফ পাবেন কিনা। জবাব চাই বাংলা আজকে এখানেই শেষ করছি। এরপর দেখুন দিনের সেরা প্যাকেজ বুলেটিন 294। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।